ইংরেজিটা হচ্ছে তোমার টার্ম কার্ডের মতো প্লে করে। ইংরেজি বিগত বছর প্রশ্নগুলো সুন্দর করে অ্যানালাইসিস করার পর এই সাজেশনটা সাজানো হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ, রাইট ফর্ম অফ ভার্ব থেকে কত ধরনের প্রশ্ন হয়, এর উপর যদি কোনো কিছু থাকে তুমি সেটাও মার্ক করে দিতে পারো। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা ইংরেজি সাজেশন নিয়ে হাজির হয়েছি। তার আগে তোমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছো আমি বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স সাজেশনগুলো দিয়েছে। এই সাজেশনগুলো বা ভিডিওগুলো আপলোড করার পর তোমরা অনেকে আমার ফেসবুকের ইনবক্স, কমেন্ট বক্স, একই সাথে ইউটিউবের এবং আমার ফেসবুক পেজের যে ইনবক্স, এখানে বারবার বলতেছিল যে ভাইয়া আমাদের শেষ হিসেবে ইংরেজি সাজেশনটা দিন, যে কোন টপিকগুলো পড়লে আমরা শেষ সময় ইংরেজিতে ভালো করতে পারবো। ঠিক আছে, পুরো ভিডিও জুড়ে আছি আমি বিজয় চন্দ্র দাস। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং একই সাথে ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স। তোমাদের বলে রাখি, তোমরা যারা পূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিয়েছো বা এখন তোমরা যা পরীক্ষাগুলো দিবে, দুটাতে ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজিটা হচ্ছে তোমার টার্ম কার্ডের মতো প্লে করে। ইংরেজিটা তোমাকে ইংরেজি যদি তুমি না দাগাইতে পারো, ভালো সাবজেক্ট তো আশা করা দূরের কথা, ভালো কোনো পরীক্ষাতে তুমি পজিশন চিন্তাও করতে পারবে না। ঠিক আছে, তো তার আগে বলে রাখি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা যারা পরীক্ষা দিয়েছো কিন্তু চান্স পাওনি অথবা যারা পরীক্ষা দিবে, তাদের জন্য শেষ অপশন হিসেবে রয়েছে রাজধানী ঢাকায় অবস্থিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। এবং সেই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমরা ইংরেজি সাজেশনগুলো সাজিয়েছি এবং এই সাজেশনগুলো সাজানো হয়েছে পূর্বে তোমরা যারা বিগত বছর প্রশ্নগুলো সুন্দর করে অ্যানালাইসিস করার পর এই সাজেশনটা সাজানো হয়েছে। কোনো মন গড়া সাজেশন এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, দেখো একদম প্রথমে আছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। আর তোমরা যারা পূর্বে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে রাইট ফর্ম অফ ভার্ব কতটা গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্ব থেকে কত ধরনের প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে একে আছে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব, এবং এটাকে তুমি 5 স্টার মার্ক করে দিতে পারো। মানে 5 স্টার উপর যদি কোনো কিছু থাকে তুমি সেটাও মার্ক করে দিতে পারো, শুধুমাত্র একটা কারণে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন ইংরেজি প্রশ্ন করা হয়, অন্য কোনো টপিক ধরুক বা না ধরুক, এই রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা ধরা হয়। এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো যখন আমি অ্যানালাইসিস করতে বসছিলাম তখন দেখলাম যে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রতি বছর 3 থেকে 4টা প্রশ্ন আসছেই। ঠিক আছে, এবং তারপর আছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ থেকেও প্রচুর প্রশ্ন হয়। তাহলে সেকেন্ড যেটা পড়বা, মানে প্রত্যেকটা টপিকই তো এখানে আমি একটু সরে যাচ্ছি তাহলে বুঝবে, এখানে যে প্রত্যেকটা টপিক দিয়েছি এই প্রত্যেকটা টপিকই তোমাদের খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 17 থেকে 18টা বা 19 থেকে 20টা যে টপিক আমি দিয়েছি, এই টপিকগুলো যদি তুমি পড়তে পারো ইংরেজিতে শেষ সময় ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, তাহলে রয়ে গেল দ্বিতীয় হলো পার্টস অফ স্পিচ, এবং থার্ড হচ্ছে কন্ডিশনাল। ঠিক আছে, তারপর আছে যে তোমার ভয়েস, এটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ভয়েস, এই ভয়েসটাও খুব ভালো করে পড়বে। তুমি খুব ভালো করে পড়বে। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে দেখো এই যে গ্রুপ ভার্ব, এই যে গ্রুপ ভার্বটা দেখতেছো, এই গ্রুপ ভার্ব যে টপিকটা, এই গ্রুপ ভার্বের যে টপিকটা, এই টপিকটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। সবগুলো টপিক পড়তে হবে, কিন্তু কিছু কিছু টপিক আছে তোমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, সেই টপিকগুলোর মধ্যে গ্রুপ ভার্বও আছে। তারপর আছে তোমার এই যে এখানে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে টপিকটা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এবং বিগত বছর যখন প্রশ্ন অ্যানালাইসিস করতে বসছিলাম তখন দেখলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে 2 থেকে 3টা প্রশ্ন হইয়া থাকে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর আছে তোমার ক্লজ অ্যান্ড ফ্রেজ, তারপর আছে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টও খুব গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে ফরস টাইপের বলতে পারো, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। দেখো তুমি ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ আর তুমি টেন্স পড়বে না তাহলে তো হবে না, এবং টেন্স থেকে যে প্রশ্ন হবে না বিষয়টা এমন না। তো ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছ তার মানে তোমাকে টেন্স আয়ত্ত রাখতে হবে। তো শেষ সময় তোমরা ইংরেজি যখন অল্প কয়েকটা টপিক পড়তে চাচ্ছ, যেখান থেকে ভালো একটা নাম্বার তুলতে চাচ্ছ, সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। তারপরে রয়েছে অ্যানালজি।
অ্যানালজিটা খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে একটা প্রশ্ন হয়, প্রতি বছর দেখলাম যে একটা করে প্রশ্ন দিছে, একটা থেকে আবার 20-এর পর মনে দেখছিলাম এখান থেকে 2টা প্রশ্ন হয়েছে, ঠিক আছে। তারপর আছে ডব্লিউএস কোশ্চেন আছে, তারপর আছে ডব্লিউএস কোশ্চেন। এই ডব্লিউএস কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর আছে ট্রান্সফরমেশন, মানে অনুবাদগুলো একটু দেখবে, ট্রান্সফরমেশন। তারপর আছে জিরান্ড ইনফিনিটি অ্যান্ড পার্টিসিপল, মানে এইটা তোমার 5 স্টার দিলে কম হয়ে যাবে। মানে করো যে এই কিছু টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন হয়, যে জিরান্ড, ইনফিনিটি, পার্টিসিপল, তারপর আছে যে গ্রুপ ভার্ব, এগুলা তুমি যদি ধরো সবগুলো টপিক না পড়তে পারো, যে কিছু টপিকে আমি স্টার মার্ক করে দিচ্ছি, অ্যানালজি, জিরান্ড, এগ্রিমেন্ট, পার্টিসিপল, তারপর হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বস, এগুলো তোমরা পার্টস অফ স্পিচ, এই কয়েকটা টপিক তোমরা খুব ভালো করে পড়ে যাবা। এই টপিকগুলো যদি তোমরা ভালো করে শেষ না করে যেতে পারো, তাহলে ইংরেজিতে নাম্বার তুলতে পারবে না। আর ইংরেজিতে নাম্বার না তুলতে পারলে, যেহেতু তোমরা আগে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিয়েছো, তাহলে ইংরেজিতে ভালো না করা তুমি জানো তোমার কেন চান্স হয় না। এবং বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল, আর ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে তোমরা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাও না। তো শেষ সময়ে যে টপিকগুলোর মধ্যে আছে, এই টপিকগুলো যদি সবগুলো পড়তে নাও পারো, তারপরে যে স্টার মার্ক করা টপিকগুলো আছে, টপিকগুলো পড়ে গেলে তুমি অন্ততপক্ষে 10 থেকে বা 11 বা 8 থেকে 10 ইংরেজিতে একটা নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। তারপর আচ্ছা, গুরুত্বপূর্ণ আরেকটা টপিকের মধ্যে রয়েছে সিকোয়েন্স অফ টেন্স, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে প্রোভার্ব, তারপর আছে ডিগ্রি অ্যান্ড ট্যাগ কোশ্চেন, এটাও গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে এমবেডেড কোশ্চেন, এবং ক্লজ অ্যান্ড ফ্রেজও গুরুত্বপূর্ণ। মানে মোটামুটি এখানে যে আমরা 16 থেকে 17টা টপিক দাগাইয়ে দিয়েছি। আমি একটু সরে গেলে তোমরা একটু খুব সুন্দরভাবে দেখতে পারবা। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ইংরেজি শাসনগুলো তোমাদের যেগুলো দাগাই দিয়েছি, সেগুলো যদি একটু ভালো মতো পড়তে পারো, তাহলে তোমাদের ইংরেজিতে ভালো একটা নাম্বার ক্যারি করা খুব সহজ হবে। এবং ইংরেজিতে এখন যেহেতু শেষ সময় আইসা তোমরা হজবর না করে যে 16 থেকে 17টা টপিক আমি তোমাদের দাগাই দিছি, এই 16 থেকে 17টা টপিক যদি তোমরা ঠিক করে শেষ করতে পারো, তাহলে তোমরা দেখবে যে ইংরেজিতে ভালো একটা নাম্বার তুলতে পারতেছো। আর বিশ্ববিদ্যালয় চান্সের ক্ষেত্রে টার্ম কার্ড হিসেবে যদি কেউ আসে, তাহলে সেটা হচ্ছে যে ইংরেজিতে যদি তুমি ভালো করতে পারো, ইংরেজিতে একটা অ্যাভারেজ নাম্বারও তুমি তুলতে পারো, তাহলে তোমার ইংরেজিতে মানে ভালো একটা সাবজেক্ট এবং চান্স পাওয়াটা খুবই ইজি হয়ে যায়, মানে খুবই সহজ হয়ে যায়। তারপরে তোমাদের এই 16 থেকে 17টা যে সাজেশন আমি তোমাদের দিয়েছি, সাজেশনগুলো যদি একটু ভালো করে পড়তে পারো, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচ, কন্ডিশনালস, ভয়েস, গ্রুপ ভার্বস, affirmative and negative agreement, sequence of tense, analogy, gerund, infinitive and participle, embedded question, তারপর হচ্ছে WS question, transformation, clause and phrase, subject verb agreement, proverb, degree, tag question, এগুলা। তার মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভোকাবুলারি তোমাদের খুব ভালো করে পড়তে হবে। সিনোনিম অ্যান্টোনিমগুলো খুব ভালো করে পড়তে হবে। ভোকাব জিনিসটা মনে হয় আমি লিখতে ভুলে গেছি, বা এখানে খালি রাখছিলাম যে 6 নম্বরে ভোকাবটা, মানে ভোকাবুলারিটা তোমাকে খুব ভালো করে শিখতে হবে। মুখস্থ আইটেমে ভোকাবুলারি তোমাকে চান্স দেবে, এবং ভোকাবুলারি তোমরা যারা সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের তো 20 নাম্বার। এখান ভোকাবুলারি থেকে তোমাদের 3 থেকে 4টা তো প্রশ্ন পাবা। এবং তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, বি ইউনিটের শিক্ষার্থীর ক্ষেত্রে এই যে টপিকগুলো দিচ্ছে, এগুলো শেষ সময় এসে এগুলো পড়লেই হবে। এবং ভোকাবুলারি বাধ্যতামূলক। ভোকাবুলারি থেকে ইংরেজি মানবিক বিভাগে খুব বেশি প্রশ্ন হয়, ঠিক আছে। ভোকাবুলারি থেকে মানে মুখস্থ আইটেমগুলোতে খুব বেশি প্রশ্ন হয়। ধন্যবাদ তোমরা যারা পুরো ভিডিও জুড়ে ছিলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনমূলক ভিডিওতে কিংবা প্রশ্ন সলভিং ভিডিওতে।